আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি দুর্দান্ত ভৌতিক সিনেমা মিডনাইট এলিভেটর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই মুভিতে আমরা দেখতে পাই একজন লেখিকাকে। তার মাধ্যমে জানা যাবে এমন এক অভিশপ্ত এলিভেটরের রহস্য যা প্রতি রাতে ঠিক 12টায় নিজে থেকেই চালু হয়ে যায়। কিন্তু কেন এমন হয়, এই রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে চলুন শুরু করা যাক মিডনাইট এলিভেটরের ভয়ঙ্কর গল্প। গল্পের শুরুতে আমরা একটি বিশাল ভবন দেখতে পাই। ভবনের ভেতরে একজন মেয়েকে ঘুরতে দেখা যায়। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন অদ্ভুত এক ঘোরের মধ্যে আছে। মুখে গুনগুন করে একটি গান গাচ্ছিলেন। এমন সময় একটি ছোট্ট মেয়ে এসে তার হাত ধরে। এরপর তারা দুজন একসঙ্গে একটি এলিভেটরে উঠে যায়। এলিভেটরটি নিচে নামতে শুরু করতেই হঠাৎ মেয়েটির জ্ঞান ফিরে আসে। তিনি বুঝতে পারছিলেন না তার সঙ্গে কি ঘটছে এবং ভয় পেতে থাকেন। চারপাশে অস্বাভাবিক সব ঘটনা ঘটতে থাকে। এরপর তিনি যখন ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকান তখন ভয়ে কেঁপে ওঠেন। এতক্ষণ তিনি ভেবেছিলেন এটি তার নিজের মেয়ে, কিন্তু বাস্তবে সে তার মেয়ে নয়। মেয়েটি আসলে কে তা জানতে পারবো গল্পের ভেতরে। ঠিক তখনই এলিভেটরটি ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। সেই মহিলা এবং ছোট্ট মেয়েটি দুজনেই নিচে পড়ে মারা যায়। এরপর দৃশ্য বদলে যায় লি নামের এক লেখিকার দিকে। গল্প লিখতে লিখতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। দরজা খুলতেই ভেতরে আসে বাড়িওয়ালি ফেং। সে ছিল ভীষণ চালাক এবং সুযোগ সন্ধানী একজন মহিলা। ঘরে ঢুকে লিকে অপমান করতে শুরু করে, কারণ অনেকদিন ধরে সে বাড়ি ভাড়া দিতে পারেনি। লির বিশ্বাস ছিল তার লেখা শেষ হলেই প্রকাশকের কাছ থেকে টাকা পাবে, কিন্তু ফেং তাকে অপমান করে বলে লেখকরা সবসময় গরিবই থাকে, তাই তার উচিত গরিবদের এলাকায় গিয়ে থাকা। এসব কথা শুনে লির খুব রাগ হয়, কিন্তু অসহায় হওয়ায় সে কিছুই বলতে পারে না। ফেং চলে যাওয়ার পর লির কাছে ফোন আসে তার সম্পাদক জিনের, কিন্তু জিনও একটি খারাপ খবর দেয়। প্রকাশনা প্রতিষ্ঠান লির বইয়ের সিরিজটি বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে গল্পটি লিখে শেষ করার জন্য লি এতদিন পরিশ্রম করছিল সেটির জন্য সে আর কোনো পারিশ্রমিক পাবে না। এই খবর শুনে লি ভেঙে পড়ে। সে সাহায্যের জন্য কিছু বলতে চাইলেও জিন তার আগেই ফোন কেটে দেয়। এরপর আবার একটি ফোন আসে। এবার ফোনটি ছিল এক ঠিকাদারের। সে জানায় শহরের বাইরে অবস্থিত লির পুরনো বাড়িটি খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখানে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে। পরের দিন সকালে লি নিজের সব দুশ্চিন্তা পেছনে ফেলে রওনা দেয় তার শৈশবের সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে। সেটি ছিল অনেক পুরনো এবং বিশাল একটি ভবন। ভারী ব্যাগ বহন করতে করতে হঠাৎ লির মাথা ঘুরে যায়, এমনকি পড়ে যেতে থাকে। ঠিক তখনই এক ছেলে তাকে ধরে ফেলে, কিন্তু লি তাকে ধন্যবাদ না দিয়ে সোজা ভবনের ভেতরে চলে যায়। ভেতরে ঢুকেই সে পৌঁছে যায় একটি এলিভেটরের সামনে। সেখানে চারদিকে ঝুলেছিল নানা ধরনের তাবিজ। একটি পাত্রে কিছু ছাইও রাখা ছিল। সবকিছু দেখেই বোঝা যাচ্ছিল এলিভেটরটিকে ঘিরে কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। ঠিক তখনই এক মহিলা লিকে সতর্ক করে দিয়ে বলে ভুল করেও যেন সেই অভিশপ্ত এলিভেটরে না ওঠে। লি তখন সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার কথা ভাবছিল। ঠিক সেই সময় আগের সেই দয়ালু ছেলেটি সেখানে এসে এলিভেটরে উঠে পড়ে। সে লিকেও সঙ্গে করে এলিভেটরের ভেতরে নিয়ে যায়। এরপর জানা যায় ছেলেটির নাম চেং। সেও লির একই তলায় থাকে। দুজন যখন কথা বলছিল তখন হঠাৎ করেই এলিভেটরের আলো বারবার জ্বলতে নিভতে শুরু করে। চেং বলে এলিভেটরটি অনেক পুরনো, তাই এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু পরের মুহূর্তে এলিভেটরটি হঠাৎ গিয়ে থামে 13 নম্বর তলায়। চেং দ্রুত এলিভেটরের দরজা বন্ধ করতে যায়। এই সময় লির মনে হয় এখানে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। হঠাৎ দরজাটি আবার খুলে যায়। লি অন্ধকারের ভেতরে কি আছে তা দেখার জন্য চেষ্টা করতেই চেং তাকে দ্রুত পেছনে টেনে আনে, কারণ পরের মুহূর্তেই দরজাটি আবার জোরে বন্ধ হয়ে যায়। চেং লিকে বোঝায় এই এলিভেটরে কোনো অভিশাপ নেই, ভবনের লোকজনই এসব নিয়ে গল্প বানাতে ভালোবাসে। এরপর লি চেংয়ের সঙ্গে করিডোরে যায়। সেখানে হঠাৎ করে তার শৈশবের এক বন্ধুর কথা মনে পড়ে, যার সঙ্গে সে ছোটবেলায় খেলতো। প্রথমে লির মনে হয় চেংই হয়তো সেই বন্ধু, কিন্তু পরে জানা যায় এটি তার ভুল ধারণা। চেং নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম চেং, আর লির শৈশবের বন্ধুর নাম ছিল লিও। এরপর লি নিজের পুরনো বাড়িতে ঢোকে। ঘরে প্রবেশ করতেই তার অতীতের নানা রকমের স্মৃতি ফিরে আসতে শুরু করে। অনেক বছর আগে সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল।
লির মনে পড়ে একদিন তার মা বাড়িতে একজন শামানকে ডেকেছিলেন। সেই শামান নানা ধরনের রহস্যময় রিচুয়াল করেছিল। বর্তমান সময়ে বাড়ির ভেতরেও সেই রিচুয়ালের নানা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। লি সেগুলো একে একে ফেলে দিতে শুরু করে, কারণ সে অতীতের কোনো অশুভ স্মৃতি আর নিজের কাছে রাখতে চায় না। এমনকি সে তার মায়ের পুরনো সামানের পোশাকও ফেলে দিতে যায়, কিন্তু পোশাকগুলো হাতে নিতেই তার মনে আরও কিছু পুরনো স্মৃতি ফিরে আসে। এতে স্পষ্ট বোঝা যায় লির শৈশব ভয়ঙ্কর এক মানসিক ট্রমায় ভরা ছিল। একদিন হঠাৎ করেই লির মা তাকে টয়লেটের পানিতে বারবার চুবিয়ে নির্যাতন করেছিল। তখন ছোট্ট লি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিল, তুমি সবসময় আমাকে কেন মারো? জবাবে তার মা বলেছিলেন, তার ওপর নাকি কোনো অশুভ আত্মা ভর করেছে। সম্ভবত এই কারণেই তিনি বিভিন্ন রিচুয়াল অনুষ্ঠান করতেন। তবে তখনও পুরো সত্যটা জানা যায়নি যে তাদের সাথে এই ভয়ঙ্কর ঘটনাগুলো কেন ঘটছে। এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়। গল্পের শুরুতে এলিভেটরের দুর্ঘটনায় যে মহিলাটি মারা গিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন লির মা। এসব স্মৃতি মনে পড়তেই বর্তমান সময়ে লি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে চেং এলিভেটরের সামনে লাগানো সুরক্ষার তাবিজগুলো খুলে ফেলছিল। সেদিনই ভবনের বাইরে একটি সভার আয়োজন করা হয়। সেখানে ভবনের মালিক বাসিন্দাদের জানায় ভবনটি ভেঙে ফেলার পর প্রত্যেক ফ্ল্যাটের মালিক কত টাকা ক্ষতিপূরণ পাবেন। কিন্তু সেই ক্ষতিপূরণের পরিমাণ খুবই কম ছিল, তাই বাসিন্দারা কেউই সন্তুষ্ট ছিলেন না। কারো সন্তানের স্কুল কাছেই ছিল, আবার কেউ ক্ষতিপূরণের নীতিমালা পরিবর্তনের দাবি জানাচ্ছিল। কিন্তু ভবনের মালিক স্পষ্ট জানিয়ে দেয় ভবনটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, তাই এটি ভাঙার সিদ্ধান্ত আর পরিবর্তন করা সম্ভব নয়। একটু দূরে দাঁড়িয়েই লিও এসব কথা শুনছিল। কিছুক্ষণ পর ভবনের ঠিকাদারও সেখানে এসে বক্তব্য দেয়। শেষ পর্যন্ত তার কথা শুনে অনেকে কিছুটা শান্ত হয়ে যায়, কারণ ভবনের মালিক আশ্বাস দেন ভবন ভাঙার আগে তিনি সবার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। সভা শেষ হওয়ার পর সবাই নিজ নিজ বাড়ির দিকে ফিরে যায়। তবে ভয়ের কারণে কেউই সেই এলিভেটর ব্যবহার করতে চায় না। এই সময় লি এলিভেটরে উঠতে চাইলে ঠিকাদার তাকে থামিয়ে দেয়, কারণ ছোটবেলা থেকেই সে লিকে চিনত। কথা বলতে বলতে সে ভবনের রক্ষণাবেক্ষণের খরচের কথা বলে লির কাছে 500 ইয়ান দাবি করে, কিন্তু লির কাছে সেই টাকা ছিল না। ঠিক তখনই এক গুন্ডা টাকা দেওয়ার অজুহাতে লির সঙ্গে অশুভ আচরণ করতে শুরু করে। এরই মধ্যে চেং এসে লিকে রক্ষা করে। সে নিজেই টাকা পরিশোধ করে লিকে নিয়ে উঠে যায় সেই এলিভেটরে। সবাই বাধা দিলেও তারা দুজন এলিভেটর ব্যবহার করে, আর বাকিরা ভয়ে সিঁড়ি দিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা লিকে আবার গল্প লিখতে দেখি, কিন্তু লিখতে বসতেই অতীতের দুঃসহ স্মৃতিগুলো আবার তার মনে ভেসে ওঠে। ছোটবেলায় লির বাবা প্রায়ই তার মাকে মারধর করতেন। টাকার জন্য তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকত। শুধু তাই নয়, লির বাবা একজন প্রতারকও ছিলেন। তিনি প্রায় স্ত্রীর টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতেন। এই স্মৃতিগুলো বর্তমানেও লিকে ভীষণ কষ্ট দেয়। ছোটবেলায় একমাত্র তার বন্ধু লিওই তাকে সান্ত্বনা দিত, আর তখন থেকে লির স্বপ্ন ছিল একজন লেখক হওয়ার। স্বপ্ন পূরণ করে সে লেখক হলেও তার প্রকাশক সবসময় নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিত। এমনকি তার সম্পাদকও তাকে সবসময় নানা কথা শুনিয়ে অপমান করত। লি প্রায়ই অনুভব করত যেন তার ওপর রক্তের বৃষ্টি ঝরছে এবং এই পৃথিবীতে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ে। এরপর গল্পের দৃশ্য চলে যায় সেই ঠিকাদারের দিকে। লোকটি ভবনের মালিকের হয়ে কাজ করছিল, অর্থাৎ সে বাসিন্দাদের নানা কথা বলে বুঝিয়ে সুঝিয়ে কাগজপত্রে সই করিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সেই রাতে লোকটি প্রচুর মদ খেয়ে ভবনে ফিরে আসে, আর ঠিক তখনই তার সামনে খুলে যায় সেই অভিশপ্ত এলিভেটরের দরজা। অন্যদিকে লির ল্যাপটপ হঠাৎ নিজে থেকে চালু হয়ে যায়। এরপর এক অশুভ শক্তি সেখানে নিজে নিজে একটি গল্প লিখতে শুরু করে। গল্পটি ছিল সেই ঠিকাদারের মৃত্যুকে নিয়ে। এদিকে ঠিকাদার তখন প্রাণ বাঁচাতে এলিভেটর থেকে দূরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তার চারপাশে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। ভবনের সব আলো বারবার জ্বলতে নিভতে থাকে। হঠাৎ করে পানির পাইপ ফেটে যায়। করিডোরে একটি ছোট্ট মেয়ের আত্মাও দেখা দেয়। আর আশ্চর্যের বিষয়, এসব ঘটনাগুলোই লির ল্যাপটপে নিজে থেকে লেখা হতে থাকে। ভয়ে কাঁপতে কাঁপতে ঠিকাদার শেষ পর্যন্ত ঢুকে পড়ে সেই এলিভেটরের ভেতরে। সঙ্গে সঙ্গে তার উপর রক্ত ঝরতে শুরু করে এবং চারপাশ লাল আভায় ভরে যায়। এরপর সেই ভয়ঙ্কর শক্তি নির্মমভাবে তাকে হত্যা করে। ঠিক একই সময়ে লির ল্যাপটপেও ঠিকাদারের সেই ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। সেটি দেখা মাত্রই লি এতটাই ভয় পেয়ে যায় যে দৌড়ে গিয়ে চাদর মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে লির ল্যাপটপ খুলে দেখে আগের রাতে সেই গল্পটি পুরোপুরি উধাও হয়ে গেছে।
অন্যদিকে পুলিশ ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করে। চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে হয়তো ভবনের মালিকই তাকে হত্যা করেছে। কিন্তু মৃতদেহটি দেখার পর লি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তখন সে নিশ্চিত হয়ে যায় ভয়ঙ্কর গল্পগুলো আসলেই সত্যি। সে সঙ্গে সঙ্গে নিজের জিনিসপত্র গুছিয়ে ফেলতে শুরু করে, কারণ সে আর এক মুহূর্তের জন্য এই ভুতুরে জায়গায় থাকতে চায় না। ঠিক তখনই তার সম্পাদক জিন ফোন করে জানায় লির নতুন গল্পটি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। লি অবাক হয়ে যায়, কারণ সে তো কোনো নতুন গল্প প্রকাশই করেনি। এ সময় ল্যাপটপে ঢুকে সে হতবাক হয়ে দেখে আগের রাতে যে গল্পটি অশুভ আত্মা লিখেছিল সেটি এলিভেটর নামে প্রকাশিত হয়ে গেছে। এরপর আবারও ল্যাপটপের স্ক্রিনে ঠিকাদারের সেই ভয়ঙ্কর ছবিটি ভেসে ওঠে। তখনই লি বুঝতে পারে একা এই রহস্যের মোকাবিলা করা তার পক্ষে সম্ভব নয়। সে সবকিছু গিয়ে চেংকে খুলে বলে। এ সময় চেং অবশেষে একটি বড় রহস্য প্রকাশ করে। সে জানায় এই ভবনের সেই এলিভেটরের ভেতরে ইতিমধ্যেই অনেক মানুষের মৃত্যু হয়েছে। আরও জানা যায় চেং আসলে একজন তদন্তকারী, সেই রহস্যময় মৃত্যুগুলোর তদন্ত করছে। শুধু তাই নয়, সে লির শৈশবের বন্ধু লিওকেও চিনত, কিন্তু লিও এখন আর বেঁচে নেই। এসব কারণেই সে পুরো ঘটনার সত্য বের করতে চায়। তবে চেংয়ের কথা শুনে লির মনে সন্দেহ জাগে। তার মনে হতে থাকে এই ছেলেটি কি আসলে লিও, নাকি সে নিজের পরিচয় গোপন করে চেং সেজে আছে। তবে লি তখন এ বিষয় নিয়ে কিছু বলে না। এরপর সে অনেকক্ষণ ধরে সবকিছু নিয়ে ভাবতে থাকে। শেষ পর্যন্ত নিজেকে শান্ত করে আবারও গল্প লিখতে বসে, কিন্তু বেশিক্ষণ লিখতে পারে না, কারণ হঠাৎ করেই কেউ জোরে জোরে দরজায় আঘাত করতে শুরু করে। দরজা খুলতেই দেখা যায় আগের সেই গুন্ডাটি জোর করে ঘরের ভেতরে ঢুকে পড়ছে। সে লিওর উপর জোর জবরদস্তি করার চেষ্টা করে। ঠিক সেই সময় চেং এসে লিকে উদ্ধার করে। চেং গুন্ডাটিকে মারধর করে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অপমানিত হয়ে গুন্ডাটি সোজা চলে যায় সেই অভিশপ্ত এলিভেটরের সামনে। চেংকে সে ভীষণ ঘৃণা করত, আর যেহেতু চেং কোনো ভয় ছাড়াই সবসময় এই এলিভেটর ব্যবহার করত, তাই নিজের সাহস প্রমাণ করার জন্য সেও ঢুকে পড়ে এলিভেটরের ভেতরে। অন্যদিকে চেং লিকে একটি অদ্ভুত চশমা দেয়। চশমাটি চোখে পড়তেই লি একটি ছোট্ট মেয়ের আত্মাকে দেখতে পায়। এই সময় চেং এক মুহূর্তে সে আত্মাটিকে অদৃশ্য করে দেয়। তবে আত্মাটি এবার ল্যাপটপ এবং টিভির পর্দায় একটি বার্তা লিখে দেয়। সেখানে লেখা ছিল, তুমি ওই গুন্ডাটিকে কিভাবে মরতে দেখতে চাও। অর্থাৎ এবার সেই অশুভ আত্মার পরবর্তী শিকার হতে যাচ্ছে সেই গুন্ডাটি। ভয়ে আতঙ্কিত হয়ে লি টিভিটি ভেঙে ফেলে, এমনকি ঘরের আলোগুলো নষ্ট করে দেয়। কিন্তু তারপরও সে কিছুতেই বুঝতে পারে না তার চারপাশে আসলে কি ঘটছে। এই সময় চেং লিকে শান্ত করার চেষ্টা করে। এখানে আমরা বুঝতে পারি চেং সাধারণ মানুষ নয়, তার কাছে সামানের মতো অলৌকিক কিছু ক্ষমতা রয়েছে। এদিকে সেই গুন্ডাটি এলিভেটরের ভেতরে আটকা পড়ে যায়। হঠাৎ করে তার বৈদ্যুতিক সাইকেলটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যেই সে আগুনে পুড়ে ভয়াবহভাবে মারা যায়। কিছুক্ষণ পরেই গুন্ডাটির মৃতদেহের একটি ছবি রহস্যজনকভাবে লির ফোনের ওয়ালপেপারে ভেসে ওঠে। এটি দেখে লিও চেং দুজনেই হতবাক হয়ে যায়। এরপর ভবনের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মিং নামের একটি মেয়ে সকলের সামনে ভবনের মালিককে অভিযুক্ত করে। তার দাবি ভবনটি বিক্রি করার পরিকল্পনা যেন কেউ বাধা না দেয়, তাই মালিকই একে একে সবাইকে হত্যা করছে। কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় কেউই তার কথা বিশ্বাস করে না। রাগের মাথায় মিং লির সুটকেসটিও ছুঁড়ে ফেলে দেয়। তখন লি ভবন ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। সুটকেস খুলে যেতেই লি ভেতরে সেই অশুভ আত্মার লাল পোশাকটি দেখতে পায়। সে পোশাকটি ফেলে দেয়, কিন্তু অদ্ভুতভাবে সেটি বারবার নিজে থেকে আবার সুটকেসের ভেতরে ফিরে আসে। চেন তখন লিকে জানায় সেই অশুভ আত্মা তাকে অভিশাপ দিয়েছে, তাই সে চাইলেও আর এই ভবন ছেড়ে যেতে পারবে না। লি পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ছিল, তাদেরকে সেই আত্মার রহস্য উদ্ঘাটন করতে হবে। এরপর তারা আবার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। চেংয়ের দেয়া বিশেষ চশমা পরে লি দেখতে পায় এলিভেটরে যতবার মৃত্যু ঘটেছে ততবারই সেই আত্মা সেখানে উপস্থিত ছিল। এখন এই আত্মার রহস্য জানতে হলে প্রথমে খুঁজে বের করতে হবে সে আসলে কোথা থেকে এসেছে। অন্যদিকে দেখা যায় মিং ভীষণ দুশ্চিন্তায় আছে। তার ব্যক্তিগত ব্যবসা পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। তার উপর ভবনের সমস্যাও দিন দিন বেড়েই চলেছে। হতাশ হয়ে সে নিজের সন্তানকেও বকাঝকা করতে থাকে, এমনকি ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করে যেন তার মৃত্যু হয়। এরপর গল্প আবার ফিরে আসে লি ও চেংয়ের কাছে। চেং জানায় বহু বছর আগে এই এলিভেটরের প্রথম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনায় মারা গিয়েছিল দুজন, একজন মহিলা এবং একটি ছোট্ট মেয়ে। এরপর চেং জানায় সেই মহিলাটি ছিল আসলে লির মা, যার মৃত্যুর ঘটনাটি আমরা গল্পের একেবারে শুরুতে দেখেছিলাম।
চেং তখন লিকে জিজ্ঞেস করে ছোটবেলায় এমন কি ঘটেছিল যার কারণে তার মায়ের এমন পরিণতি হয়েছিল। লি অতীতে সেই দুঃসহ স্মৃতি মনে করতে চাচ্ছিল না, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে জোর করে সবকিছু মনে করার চেষ্টা করে। এ সময় আমরা অতীতের ঘটনায় ফিরে যাই। একদিন প্রচণ্ড ঝগড়ার পর লির বাবা চিরতরে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকেই লির মা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি বাড়িতে নানা ধরনের অদ্ভুত রিচুয়াল শুরু করেন। স্বামীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন টোটকা ব্যবহার করতেন। অনেক সময় তিনি এমন আচরণ করতেন যেন কোনো অশুভ আত্মা তাকে ভর করেছে, কিন্তু বাস্তবে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। একদিন লির মা একজন শামানকে বাড়িতে ডেকে আনেন। শামান তাকে বলে যদি সে নিজের মেয়ে লিকে বিক্রি করে দেয় তাহলে তার স্বামী আবার ফিরে আসবে। অবিশ্বাস্য হলেও লির মা সেই কথায় রাজি হয়ে যান এবং নিজের মেয়েকে বিক্রি করার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু পুরো ঘটনাটি দেখে ফেলে লি এবং তার শৈশবের বন্ধু লিও কোনোভাবেই তার বন্ধুকে বিক্রি হতে দিতে চায়নি। তাই সে একটি পরিকল্পনা করে। সে লির পোশাক পরে নিজেকে একটি মেয়ের ছদ্মবেশে সাজিয়ে ফেলে। এরপর সে লির মায়ের সঙ্গে এলিভেটরে উঠে যায়। ঠিক তখনই হঠাৎ করে এলিভেটরটি ভেঙে নিচে পড়ে, আর সেই দুর্ঘটনায় লির মা এবং লিও দুজনেই মারা যায়। এটাই ছিল সেই ঘটনা যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সবকিছু মিলিয়ে এখন ধারণা করা যায় সেই ভয়ঙ্কর আত্মাটি আসলেই লিওর। এতদিন তারা ভেবেছিল তারা একটি বাচ্চা মেয়ের আত্মা দেখতে পাচ্ছে, কারণ লিও মেয়ের ছদ্মবেশে থাকাকালীন মারা গিয়েছিল। তাই মৃত্যুর পরও যেন তার আত্মা সেই একই রূপে আটকে আছে। অতীতে নিজের মা এবং প্রিয় বন্ধুর মৃতদেহ একসঙ্গে দেখে লি পুরোপুরি ভেঙে পড়েছিল। সে নিজেকেই এই ঘটনার জন্য দায়ী মনে করতে শুরু করে। তার বিশ্বাস ছিল তার কারণেই লিও প্রাণ হারিয়েছে। লির মুখে পুরো ঘটনাটি শোনার পর চেংও একই সিদ্ধান্তে পৌঁছায়। তার ধারণা এলিভেটরের ভেতরে ঘুরে বেড়ানো অশুভ আত্মাটি আসলে লিওরই। আর ঠিক তখনই চতুর্দিকে ভয়ঙ্কর ঠান্ডা নেমে আসে। হঠাৎ করে এলিভেটরের ভেতর থেকে বরফের মতো ঠান্ডা ধোঁয়া বের হতে শুরু করে। সেই ধোঁয়া যেদিকে যায় পথের সবকিছুই বরফে জমে যেতে থাকে। ধোঁয়াটি গিয়ে ঢোকে মিংয়ের অ্যাপার্টমেন্টে। মুহূর্তের মধ্যে মিংয়ের উপর ভর করে এক অশুভ আত্মা। আত্মার প্রভাবে মিং নিজের ছেলের গলা চেপে তাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তার ছেলে কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলে বেরিয়ে যেতেই মিংয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু করিডোরে তার ছেলের সামনে এসে দাঁড়ায় লিওর ভয়ঙ্কর আত্মা। এবার প্রথমবারের মতো তার আসল ভয়াবহ রূপ প্রকাশ পায়। মিংও ছেলেকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু করিডোরে গিয়ে দেখে তার ছেলে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। শেষ পর্যন্ত সে নিজের ছেলেকে খুঁজে পায় সেই অভিশপ্ত এলিভেটরের ভেতরে লিওর আত্মার সঙ্গে। সে ছেলেকে বাঁচানোর জন্য এলিভেটরের দিকে ছুটে যায়, কিন্তু ছেলেকে ধরার সঙ্গে সঙ্গে এলিভেটরটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই মিং নিচে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে চেং এবং লি তাকে ধরে ফেলে। কিন্তু সেই অশুভ বরফ শীতল ধোঁয়া মিংয়ের পুরো শরীরকে ধীরে ধীরে বরফে পরিণত করতে শুরু করে। মিং বুঝতে পারে তাকে আর বাঁচানো সম্ভব নয়, তাই সে নিজের ছেলেকে নিরাপদে লি ও চেংয়ের দিকে ঠেলে দিয়ে সে নিজেই সম্পূর্ণ বরফে পরিণত হয়ে প্রাণ হারায়। এরপর চেং ও লি শিশুটিকে সামলাতে যায়, কিন্তু অবাক করার মতো বিষয়, সেই শিশুটি লিওর আত্মারূপে পরিণত হয় এবং সরাসরি লির উপর আক্রমণ করে। আত্মাটি এত জোরে লিয়ের গলা চেপে ধরেছিল যে সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল না। ঠিক তখনই চেং এসে তাকে বাঁচায়, কিন্তু এমন সময় আত্মাটি চেংকে সেই লিফটের ফাঁকা জায়গায় ফেলে দেয়। কোনো মতে লি তার হাত ধরে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচাতে পারে না। চেং গভীর অন্ধকারে নিচে পড়ে যায়। তবে পড়ে যাওয়ার সময় তার হাত থেকে একটি অদ্ভুত আংটি লির হাতে এসে পড়ে। আংটিটি হাতে নিয়ে লি কান্না করতে থাকে। ঠিক তখনই আত্মাটি পেছন থেকে আবার তার গলা ধরার জন্য ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আংটি থেকে এক শক্তিশালী আলোকরশ্মি বেরিয়ে আসে, যা আত্মাটিকে লির কাছে পৌঁছাতে বাধা দেয়। এই সুযোগে লি প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করে, তবে আত্মাটিও তার পিছু ছাড়েন। এরই মধ্যে এলিভেটরের শ্যাফটের ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে। এদিকে লি যেদিকে পালায় আত্মাটিও সেদিকে হাজির হয়ে যায়। শেষ পর্যন্ত লি একটি স্টোররুমের সামনে এসে পৌঁছায়। হঠাৎ করে আত্মাটি তার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুমি কে? এরপর আবারও লির আংটি থেকে শক্তি বেরিয়ে আত্মাটিকে দূরে সরিয়ে দেয়। লি আবারও দৌড়ে পালাতে শুরু করে। আত্মাটিও পিছু ছাড়ে না, কিন্তু শেষ পর্যন্ত আংটির শক্তির সামনে আত্মাটি কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই লির অতীতের আরেকটি স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে ছোটবেলায় এই আংটিটি লিওই তাকে উপহার দিয়েছিল। লিও বলেছিল এই আংটিটি সবসময় তোমাকে খারাপ মানুষের হাত থেকে রক্ষা করবে। তাহলে প্রশ্ন হলো, আংটিটি চেংয়ের কাছে এলো কিভাবে?
এরপরে লি সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে সে বারবার একই তলায় ফিরে আসছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না তার সঙ্গে আসলে কি ঘটছে। অনেক কষ্টের পর অবশেষে সে 18 তলা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু সামনে এগোতেই সে 3টি লাশ দেখতে পায়। একটি ছিল মিংয়ের, একটি গুন্ডার আর একটি ঠিকাদারের। হঠাৎ করে সেই 3টি লাশ উঠে দাঁড়ায় এবং জম্বির মতো ধীরে ধীরে লির দিকে এগিয়ে আসতে শুরু করে। পালানোর আর কোনো পথ না দেখে লি মাটিতে লুটিয়ে পড়ে। মনে হচ্ছিল এবার তার সব কিছু শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে 3টি লাশ হঠাৎ পাথরের মূর্তির মতো স্থির হয়ে যায়। এরপর লিওর সেই আত্মা এসে অন্য সব আত্মাকে সরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে লির সামনে হাজির হয়। তবে আশ্চর্যের বিষয়, এবার সে লির কোনো ক্ষতি করে না, কারণ ঠিক তখনই তার সামনে একটি কাগজের উড়োজাহাজ এসে পড়ে। ছোটবেলায় লি আর লিও একসঙ্গে কাগজের উড়োজাহাজ নিয়ে খেলত। সেই পুরনো স্মৃতি যেন এক মুহূর্তের জন্য আত্মাটির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর সেই সুযোগে লি আবারও প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লি অবশেষে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার সম্ভব হয় না। দরজার সামনে দাঁড়িয়েছিল অসংখ্য অশান্ত আত্মা। আসলে বছরের পর বছর এই এলিভেটরে বহু মানুষ প্রাণ হারিয়েছে, আর এগুলো তাদেরই আত্মা। সেই আত্মাদের মধ্যে ছিল মিংয়ের ছোট ছেলেটিও, অর্থাৎ সেও শেষ পর্যন্ত মারা গিয়েছিল। তখন লি বুঝে যায় এই ভবন থেকে পালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। সে আবার দৌড়ে ভবনের ভেতরে ফিরে আসে। এলিভেটরের সামনে পৌঁছাতেই তার মুখোমুখি হয় লিওর আত্মা। লিও আবারও তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তবে এবার প্রশ্নটির প্রকৃত অর্থ ছিল অন্য কিছু। সে আসলে বলতে চেয়েছিল, তুমি কি ভুলে গেছো তুমি আসলে কে? তুমি আর আমি তো একে অপরেরই অংশ। এরপর লিও কাগজের উড়োজাহাজের ছেঁড়া টুকরোগুলো বাতাসে ছড়িয়ে দেয়। সেগুলো দেখে লির মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং তার অতীতের স্মৃতিগুলো একে একে ফিরে আসতে থাকে। সে মনে করতে পারে ছোটবেলায় যখন সেই সামান এসেছিল তখন সে বলেছিল লিকে বিক্রি করে দিতে। সামান লির ওপর একটি বিশেষ রিচুয়াল সম্পন্ন করেছিল, যার ফলে সে জ্ঞান হারায়। লির মা প্রতিনিয়ত রিচুয়াল পালন করত, আর এই রিচুয়ালের পেছনে খরচ করতে করতে লির মায়ের সব টাকা শেষ হয়ে যায়। সংসারের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তিনি শেষ পর্যন্ত নিজের মেয়েকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। তবে তিনি সত্যিই মেয়েকে বিক্রি করতে চাননি। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন এটাই তাদের শেষ ভরসা। এদিকে লিও গোপনে লির পোশাক পরে এবং নিজের মুখ ঢেকে ফেলে। তাদের পরিকল্পনা ছিল ক্রেতা যখন বুঝতে পারবে সে আসলে অন্য শিশু তখন নিশ্চয়ই তাকে ফিরিয়ে দেবে। কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না, কারণ সেই এলিভেটর দুর্ঘটনাতেই লির মা এবং লিও দুজনেই মারা যায়। লিওর আত্মা লিকে এসব ঘটনা আবার মনে করিয়ে দেয়। সে বলে এখন থেকে লিকে চিরদিন তার সঙ্গেই থাকতে হবে, কারণ ছোটবেলায় তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা কখনো আলাদা হবে না। এরপর লির আরও অনেক পুরনো স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে ছোটবেলায় অন্য মেয়েরা তাকে নিয়মিত অপমান এবং হয়রানি করত। তার আগের সম্পাদকও সবসময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন তো সবার সামনে তার গায়ে ওয়াইন ছুঁড়ে মেরে বলেছিল তার লেখা গল্পগুলোর কোনো মূল্য নেই। এসব অপমান লির মনে গভীর ক্ষত তৈরি করেছিল। শুধু তাই নয়, তার জীবনে আরও অনেক কষ্ট ছিল। একদিন তার দায়িত্বজ্ঞানহীন বাবা হঠাৎ টাকা চাইতে বাড়ি চলে আসে। সে প্রতিবেশীদের সামনে লিকে অপমান করে। রাগে ও অপমানে লি নিজের সব সঞ্চয় বাবার হাতে তুলে দিতে বাধ্য হয়। অশুভ আত্মাটি ইচ্ছে করে এসব স্মৃতি লির সামনে তুলে ধরে। সে চায় লি যেন বিশ্বাস করে বাইরের পৃথিবী শুধুই নিষ্ঠুরতা আর কষ্টে ভরা। শুধুমাত্র লি তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে। কিন্তু লি হার মানে না। সে নিজের আংটিটি সামনে ধরতেই তার শক্তিতে লিওর আত্মা আবারও সরে যায়। ঠিক তখনই এলিভেটরের ভেতরে লির মায়ের আত্মা উপস্থিত হয়। তিনি লিকে জানান তিনি আসলে কখনো মা হতে চাননি। তিনি নিজের জীবন ও ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে গর্ভবতী হয়ে যাওয়ার কারণে তার সব স্বপ্ন ভেঙে যায়। তাই তিনি সবসময় মনে করতেন লির জন্মই তার জীবন নষ্ট করে দিয়েছে। এই কারণেই তিনি ছোটবেলা থেকে লিকে ঘৃণা করতেন এবং প্রায় মারধর করতেন। আর মৃত্যুর পর তার আত্মাও এই এলিভেটরে আটকে পড়েছে। এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। চোখ ভরা পানি নিয়ে তিনি নিজের মেয়ের কাছে ক্ষমা চান। এই সব কিছু শুনে লি কাঁদতে শুরু করে। সে তার মাকে খুব ভালোবাসত, তবু সে জানিয়ে দেয় তিনি যা করেছেন তার জন্য তাকে ক্ষমা করা সম্ভব নয়। তবে এতদিনের জমে থাকা কষ্টের শেষ পর্যন্ত অবসান ঘটে। মা মেয়ে শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে। লি বলে, আমি তোমাকে ক্ষমা করতে না পারলেও আমি তোমাকে ভালোবাসি।
এই কথাটি শোনার সঙ্গে সঙ্গেই তার মায়ের আত্মা শান্তি লাভ করে। ধীরে ধীরে তিনি ফুলের পাপড়িতে পরিণত হয়ে মিলিয়ে যান। লি চোখের পানিতে মাকে শেষ বিদায় জানায়। সম্ভবত এই ঘটনার পর তার ভেতরে মানসিক ক্ষত কিছুটা হলেও কমতে শুরু করে। কিন্তু মায়ের আত্মা বিদায় নেওয়ার পরই আবার অশুভ ঘটনাগুলো শুরু হয়। লিওর আত্মা আবার লিকে হত্যা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে চেং ফিরে আসে। সে আসলে এখনো বেঁচে ছিল। চেং লিকে এলিভেটর থেকে বের করে আনার চেষ্টা করতে গিয়ে সে নিজেই এলিভেটরের ভিতরে আটকা পড়ে যায়। তবে আটকে পড়ার আগে সে লিকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে যায়। লিওর অশান্ত আত্মাকে মুক্তি না দিলে এই দুঃস্বপ্নের কখনোই শেষ হবে না। এরপর লি দ্রুত নিজের বাড়িতে ফিরে যায়। সেখানে একটি বাক্স খুলে লি সেই মুখোশটি বের করে যেটি পরে লিও মারা গিয়েছিল। মুখোশটি হাতে নিয়ে তার অতীতের স্মৃতিগুলো আবার ভেসে ওঠে। ছোটবেলায় লি আর লিও কাগজের উড়োজাহাজ বানিয়ে তাতে নিজেদের ইচ্ছার কথা লিখে উড়িয়ে দিত। সেই স্মৃতিগুলো মনে করার সময় লির মনে পড়ে একদিন লিও লিখেছিল, আমি যেন সারা জীবন লিকে রক্ষা করতে পারি। এই কথাটি মনে পড়তেই লি বিস্মিত হয়ে যায়। আর এখানেই পুরো রহস্যের আসল কারণটি প্রকাশ পায়। আসলে লিওর আত্মা শান্তি পায়নি, কারণ সারা জীবন লি মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে। আর এজন্যই লিও মনে করত সে তার প্রতিশ্রুতি রাখতে পারেনি, তাকে রক্ষা করতে পারেনি। তাই মৃত্যুর পরও সে লিকে নিজের কাছেই রাখতে চেয়েছিল, যেন চিরকাল তাকে নিরাপদে রাখতে পারে, কারণ এটি ছিল তার সবচেয়ে বড় ইচ্ছা। সবকিছু বুঝে যাওয়ার পর লির মাথায় একটি উপায় আসে। সে বুঝতে পারে কিভাবে লিওর আত্মাকে মুক্তি দেওয়া সম্ভব। ঠিক তখনই কয়েকটি শয়তানি আত্মা তার উপর আক্রমণ করে। কিন্তু এবার লি আর ভয় পায় না। সে নিজের আংটির শক্তি ব্যবহার করে একে একে সব আত্মাকে দূরে সরিয়ে দেয়। এরপর তার সামনে এসে দাঁড়ায় চেংয়ের আত্মা। তখনই প্রকাশ পায় সবচেয়ে বড় চমক। চেং আসলে কখনোই জীবিত ছিল না, বরং চেংই ছিল লিওর আত্মার ভালো দিকটি। এই সিনেমায় লিওর আত্মা দুটি অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। একটি ছিল অশুভ ও ক্রোধে ভরা, আর অন্যটি ছিল দয়ালু ও রক্ষাকারী, যার রূপ ছিল চেং। এই কারণেই সিনেমার শুরু থেকে চেং বারবার লিকে বিপদ থেকে রক্ষা করেছিল। তবে সে ইচ্ছে করেই নিজের আসল পরিচয় লির কাছে গোপন রেখেছিল। এরপর লি দৌড়ে একটি ঘরে পৌঁছায়। সেখানে চেং লিওর ভালো অংশের সঙ্গে জড়িয়ে থাকা সব কাগজের উড়োজাহাজ ও তাদের ছোটবেলার ইচ্ছাগুলো যত্ন করে লুকিয়ে রেখেছিল। এসব দেখে লি আবেগে ভেঙে পড়ে। এরপর সে ছুটে যায় সেই অভিশপ্ত এলিভেটরের ভেতরে, যেখানে লিওর দুই সত্তা এখনও একে অপরের সঙ্গে লড়াই করছিল। লি অশুভ লিওকে থামিয়ে চেংকে ভবনের বাইরে নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই পুরো ভবনটি ভেঙে পড়তে শুরু করে, কেননা ভবনটি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল। তবুও অশুভ লিও তখনও ভবনের ভেতরেই রয়ে যায়। লি নিজের প্রিয় বন্ধুর কোনো অংশকেই পেছনে ফেলে আসতে চায়নি, তাই সে আবারও ভবনের ভেতরে ফিরে যায়। সে লিওর সামনে দাঁড়িয়ে তাকে বোঝায়, তুমি কোনো শয়তান নও, তুমি শুধু আমাকে রক্ষা করতে চেয়েছিলে। এরপর লি আরও বলে, আমি এখন শিখেছি নিজেকে ভালোবাসতে পারলে বাইরের পৃথিবীর কোনো কষ্টই আমাকে ভেঙে ফেলতে পারবে না। এই কথাগুলো শুনে লিওর মুখে শান্তির হাসি ফুটে ওঠে। ঠিক তখনই পুরো ভবনটি ধসে পড়ে। এরপর যখন লির জ্ঞান ফেরে, সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। আর এখানে আমরা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা জানতে পারি। যদি এটিকে শুধু একটি ভৌতিক সিনেমা হিসেবে দেখা হয়, তাহলে এখানেই গল্পের সমাপ্তি ধরে নেওয়া যায়। মনে হবে লি কোমা থেকে জেগে উঠেছে এবং এরপর সুখে শান্তিতে জীবন কাটাবে। কিন্তু আসল সত্যটি ছিল ভিন্ন। জানা যায় চীনে তখন একটি নতুন প্রযুক্তির পরীক্ষা চালানো হচ্ছিল। এই প্রযুক্তির মাধ্যমে তীব্র মানসিক বিষণ্ণতায় ভোগা মানুষকে একটি ভার্চুয়াল জগতে পাঠানো হয়। সেখানে তাকে ততক্ষণ থাকতে হতো যতক্ষণ না তার মানসিক ক্ষত ও বিষণ্ণতা দূর হয়ে যায়। অর্থাৎ পুরো সিনেমা জুড়ে আমরা যে ঘটনাগুলো দেখেছি সেগুলো বাস্তবে ঘটেইনি। সবকিছু ছিল সেই ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা। জীবনের অসংখ্য কষ্ট, অপমান আর শৈশবের ট্রমার কারণে লি গভীর বিষণ্ণতায় ভুগছিল। তাই চিকিৎসকরা তাকে এই ভার্চুয়াল জগতের ভেতরে পাঠিয়েছিলেন যেন সে নিজের অতীতের ক্ষতগুলোর মুখোমুখি হতে পারে এবং সেগুলো কাটিয়ে উঠতে শেখে। শেষ পর্যন্ত লি নিজের সব শৈশবের মানসিক দ্বন্দ্বের সমাধান করতে সক্ষম হয়। তাই সে সুস্থ হয়ে নতুন জীবন শুরু করার শক্তি ফিরে পায়। কিছুদিন পর লির বাবাও তার সঙ্গে দেখা করতে আসে। এবার তিনি বদলে গিয়েছিলেন এবং লির সঙ্গে নতুন করে থাকতে চেয়েছিলেন। কিন্তু লি সেই প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ সে এখন অন্য কারোর উপর নির্ভরশীল নয়। সে নিজেকে ভালোবাসতে শিখেছে, নিজের শক্তিতে দাঁড়াতে শিখেছে। আর এই উপলব্ধির মধ্যে দিয়েই লি শান্ত মনে নিজের বাড়ির পথে ফিরে যায়। আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।